সাইজ এগুলো হচ্ছে 20, ওইগুলো 20। কোনো মানুষের মানসিক থাকলে এরকম ভাবে গন্ডি। লাইনের শেষ আমি দেখতে পাচ্ছি না। তো আমার হাজবেন্ড বললেন যে চলো এখানেই পুজোটা আমরা দিয়ে দিই। মা তো সবাই এক, খালি রূপটা আলাদা। ওর কাছে পয়সা চাইছে বলে 2-3 বার ওই বাচ্চাটাকে গ্রিলের ওপর দিয়ে তুলে রডের মধ্যে ফেলে দিয়েছে। এরকম করলেই তো হতো, তারা তো ভিড় হতো না। নমস্কার, লাইভ রেকর্ডের আরেকটি নতুন এপিসোডে অনেক মাস বাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের গন্তব্যস্থল আমাদের নৈহাটি। এখন আমি রয়েছি কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের ওপর। এই যে রাস্তাটা দেখছেন, এটা মানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস। আমরা এসেছি ব্যারাকপুর বারাসাত রোড ধরে সোজা এসে ডান দিক নিয়ে এই যে এক্সপ্রেস রোডে আমরা এখন দাঁড়িয়ে আছি। আপাতত এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ হাসিয়া। নৈহাটি যাওয়ার আরও অনেকগুলো রাস্তা আছে। আপনি রেলে আসতে পারেন, বাসে আসতে পারেন, বাট আজকে আমরা যাচ্ছি অন রোড বাইকে করে। পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো, কোথা দিয়ে গেলাম, কিভাবে যাচ্ছি এবং অন্যান্য যাওয়ার কি রাস্তা আছে, সমস্ত কিছু ডিটেলে আপনাদেরকে বলে দেওয়া হবে ব্লগের একদম শেষে। আপাতত আমরা বাইকে করে যাচ্ছি। পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে যাচ্ছি, কোথায় স্টপ করছি এবং কিভাবে পৌঁছালাম। চলুন যাওয়া যাক, শুরু করা যাক আজকের যাত্রা গন্তব্যস্থল নৈহাটি বড়মার কাছে। কলকাতা থেকে নৈহাটি পৌঁছানোর জন্য প্রধানত ট্রেন ও বাসের ব্যবস্থাও রয়েছে। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে নৈহাটি জংশন পর্যন্ত নিয়মিত লোকাল ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো সাধারণত 30 থেকে 45 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। যাত্রাপথের সময় ওই 1 ঘন্টা মতো লাগবে। আর যে বাসগুলো চলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারাসাত থেকে নৈহাটি DN5, 47/A বারাসাত থেকে নৈহাটি, হাবড়া থেকে নৈহাটি রুট নাম্বার 76, আর রয়েছে কলকাতা স্টেশন থেকে নৈহাটি রুট নাম্বার 85। এই বাসগুলোই মোটামুটি নৈহাটি অবধি আসে। আচ্ছা, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সোজা আসছিলাম, এসে আমরা বাঁ দিক নিলাম। বাঁ দিক নেওয়ার পরে আমরা এখানটা দাঁড়িয়েছি, সেটা হচ্ছে মুড়াগাছা মোড়। ঠিক আছে, ওইখানে একটা দেখুন আন্ডারপাস রয়েছে, সেখানে লেখা আছে মুড়াগাছা মোড়। এখান থেকে আমরা আবার বাঁ দিক নিলাম। পশ্চিমবঙ্গের নৈহাটিতে অবস্থিত বড়মার মন্দির শুধুমাত্র একটি উপাসনা স্থল নয়, এটি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস, আশীর্বাদ ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। বড়মাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মন্দির যুগ যুগ ধরে ভক্তদের মধ্যে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও মাতৃস্নেহের অনুভূতি জাগিয়ে তুলেছে। এখানে এলে এক অপার্থিব শান্তি অনুভব করা যায়, যা ভক্তদের হৃদয়ে এক অনন্য আধ্যাত্মিক আলো জ্বালিয়ে দেয়। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার বন্ধু এক মহাশক্তির উপস্থিতি অনুভব করে নৈহাটিতে এক বিশালাকার কালীমূর্তি প্রতিষ্ঠার সংকল্প করেন। নবদ্বীপের রাস উৎসবে বড় মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে তারা তৈরি করেন এক 21 ফুট উচ্চতার কালী মূর্তি, যা কালের প্রবাহে বড়মা নামে পরিচিত হয়ে ওঠে। প্রতি বছর এখানে বিশেষ পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা মায়ের চরণে তাদের জীবন উৎসর্গ করেন। বড়মাকে সোনা ও রূপার অলঙ্কারে সুসজ্জিত করা হয়, আর এই সময় মন্দির চত্বর ভক্তিমূলক সঙ্গীত, যজ্ঞ ও অর্ঘ্যে মুখরিত হয়ে ওঠে। নৈহাটির বড়মার মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, যেখানে এসে ভক্তরা শান্তি, শক্তি ও মাতৃস্নেহের স্পর্শ অনুভব করে। এই হচ্ছে নৈহাটির বড়মার ফেরি
ঘাট এটা, এটা প্রশস্ত। এখানে যাচ্ছে আমাদের জাম্বো, জাম্বো হিউজ সাইজ। এই কিরম ভাবে কামড় দিয়ে থাকে, মামা বি কেয়ারফুল, কেয়ারফুল, আমার ঘরে যাবি এরা কামড়ে তো ওটাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম রাস্তার ধারে আপনারা ছোট ছোট দোকান পাবেন। এই দোকানগুলোতে এরকম ডালা সাজানো আছে, বড় সাজানো দোকানও আছে, আর এরকম রাস্তার ধারে টেবিল পেতে এনারা বিক্রি করে। এখানে রিক্সা স্ট্যান্ড আছে যাতায়াতের জন্য, পুরো একদম স্টেশন অবধি যাবে। সন্ধ্যেবেলার কথা বলো না, কালকে প্রচুর এই নিয়ে ঝামেলা হয়েছে, তার জন্য আজকে মায়ের মন্দির 6টার সময় খুলে দেয়। কেন, কি হয়েছে কালকে? এতে মানে যাত্রী এত বেশি হয়ে গেছে, রাত্রি 8:30 বাজে তখনও লোক কমছে না। তাই শনিবার আর রোববার মঙ্গলবার এরকমই ভিড়, আর সোমবারের দিকটা তো ওরকম টাইমে ফাঁকা নেই, এরকম টাইমে একদম ফাঁকা। মানডেই আসা উচিত, রবিবার রিস্ক নেওয়াই উচিত না। ছুটির দিন তো, লোকেদের সব ছুটি, সব চলে আসছে পুজো দিতে। আর শনি মানে মঙ্গলবার, শনি মঙ্গলবার মায়ের বার, আর রবিবারটা মানুষের ছুটি, সেই জন্য সবাই আসে। তো এই 3টে দিন অ্যাভয়েড করা উচিত, আর কোনো অকেশন হলে সেই দিনটা অ্যাভয়েড করা উচিত। এখানে কি কি থাকে? হালকা চুরি, ধূপকাঠি, মোমবাতি, প্যারাসন্ডি সব কিছুই থাকবে, খালি মালা থাকবে। মালাটা দিয়ে মালাটা ভর্তি দিলে 100 100 তো 500 টাকা করতে অল কমন। আর এখানে সবচেয়ে ভালো মিষ্টি কোথায়? অনেক অ্যাভেলেবেল দোকান আছে, বাবা পঞ্চনন রয়েছে। আচ্ছা, কিরকম দাম আছে একটু বলে দাও তো, একটু দেখি বলে দাও তো। এগুলো আছে তোমার 50 টাকা করে। এগুলো সব 50 টাকা করে? এইগুলো আছে ছোটগুলো। আচ্ছা, আর এগুলো হচ্ছে তোমার 70। এগুলো হচ্ছে 20, ওইগুলো 20, এগুলো 30 টাকা। আর এই বড়গুলো 130 টাকা। কোনো মানুষের মানসিক থাকলে এরকমভাবে গন্ডি কাটে মায়ের কাছে এসে। আজকে হচ্ছে সোমবার, গতকাল এসেছিলাম, ভিড়ের চোটে আবার বাড়ি ফিরে গেছে। দোষটা অ্যাকচুয়ালি আমাদের নয়, এখানে যারা আদিবাসী লোকজন থাকে সেই সমস্ত লোকেরা আমাদেরকে বললো যে যত লাইন আজকে পড়েছিল, মানে কালকে পড়েছিল রবিবার দিন, যদি আপনি দাঁড়ান না 10টা থেকেও, তাহলে রাত 10টা অবধিও কুলাতে পারবেন না। রাত 10টার পরে মন্দির তো বন্ধ হয়ে যায়। সেই জন্য আজকে আসলাম। এই যে হচ্ছে আমাদের ডালা কিনে নিয়েছি আমরা 110, তার সঙ্গে মিষ্টিটা কম থাকে, তো মিষ্টিটা আরও এক্সট্রা নিলাম কিনে। 6 টাকা করে প্যারা নিল, আরও নানা রকমের মিষ্টি আছে, সেটা দোকানে আপনারা দেখতেই পাবেন। আজকে সোমবার, জুতোটা আমরা রেখে দিয়েছি, ব্যাগেজেসগুলো আমরা রাখিনি, কিন্তু দেখি বলেছিল উইকডেজে নাকি ভিড় কম হয়। এই সমস্যা, এত আওয়াজ, মানে এইটা আপনাদেরকে কষ্ট করে একটু সহ্য করতেই হবে, এই আওয়াজটা। বলেছে তো লাইন অনেক কম থাকবে, কিন্তু আমার দেখে তো মনে হচ্ছে না 1 ফোঁটা লাইন কম আছে এখানে। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সেই ফেরিঘাট অবধি আমরা আবার যাচ্ছি। আমরা সেকেন্ডে এলাম নৈহাটি বড় মার মন্দিরের কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে যেমনটি লাইন ছিল আজকে তেমনটি লাইন। ওটা মেন রাস্তা, ভেতরে ঢুকে গেছে, অ্যান্ড টিল নাও লাইনের শেষ আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমাদের ডালাটা নেওয়া হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম কি, এখানে অন্য মায়ের মন্দির আছে, তো বললাম যে এখানেই পুজোটা দিয়ে দিই। মা তো সবই এক, খালি রূপ আলাদা। এদিকে দেখো, এই দেখো, এদিকে দাদার দিকে এটা কি? এই দেখো, তোমায় দেখা যাচ্ছে।
এই দৃশ্যটা মনে হয় না আমরা সেই 10-12 ঘন্টার লাইন দিয়ে পেতাম, কারণ এখন যে রূপটা আমাদের সমাজের এসেছে সেটা খুব প্র্যাকটিক্যাল, সাধারণ মানুষ হিসেবে বলছি, সেটা হচ্ছে ব্যবসায়িক। এত বিজনেস বেড়ে গেছে পরিবেশে যে ভক্তি গঙ্গার তলানিতে চলে গেছে। এখন মানুষ ভক্তিতে পুজো দিতে পারে না, মাকে ডাকার সময় নেই, মার মুখ দেখার সময় নেই, এরকম অবস্থা হয়ে গেছে সমস্ত জায়গায়। সে আমাদের কালীঘাটের কালী মন্দির হোক, বা দক্ষিণেশ্বরের কালী মন্দির হোক, কিংবা নৈহাটির কালী মন্দির হোক, তুলনামূলক একই যা দেখছি, কারণ সব দিক দিয়ে ব্যবসা ছড়িয়ে গেছে। তো পুজোটা কালীঘাটে কালী মায়ের তো তুমি দর্শন পাবে, সেখানেও কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয়, হ্যাঁ, সে তো ঘুষ দিয়ে আছে। ঢুকতে হয়, আদারওয়াইজ প্রচুর লাইন দিতে হয়। পান্ডাদের ঠেলে ঠেলে হ্যাঁ, প্রচুর। আমরা অনেকবার গেছি, ওই দিকেই আমাদের বাড়ি, আদিবাস। তো আমরা মানে এখন ছোটোখাটো যে মন্দিরগুলো স্থাপিত হয়েছে সেই সব জায়গাতে গিয়ে পুজো দিই। নৈহাটি এসে নিরাশ আমি হইনি, মায়ের দর্শন সবসময় সব জায়গায় থাকে, কিন্তু হ্যাঁ, সময়টারও একটা মূল্য আছে, কারণ আমরা সবাই সময়ের পেছনে দৌড়াচ্ছি, সেই সময়টাও অতিবাহিত করতে পারবো না। আমার একটা ছোট বাচ্চা আছে, কালকে এসছিলাম এই লাইন থেকে ফেরত গেছি, আজকে আবার এলাম এসছি। স্কুলে একই লাইন। মেয়ে স্কুলে রয়েছে, তাকে আমাকে গিয়ে ফেরত আনতে হবে। তো এই গুরু দায়িত্বটা আমাদের মাথায় থাকা সবসময় উচিত। মানে আজকে আমরা ভাবলাম, সবাইকে জিজ্ঞেস করে যা দেখলাম, যে সবাই বললো যে শনি, রোববার, মঙ্গলবারের তুলনায় বাকি দিনগুলো লোক অতটা আসে না, সবাই আসে। কিন্তু যা আমি দেখলাম লাইনটা মানে কালকের মতনই, মানে এখান থেকে আপনাদের যেরকম দেখালাম লাইনের অন্ত দেখাই যাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম, যখন ডালা কিনেই নিয়েছি, এখানে আরেকটি মায়ের মন্দিরও আছে। হ্যাঁ, মানে এটা আকস্মিক ব্যাপার, মানে আমরা কিন্তু লাইনের পিছন দিকেই যাচ্ছি, আমরা জানতামও না এখানে আমরা মন্দির আছে। জানতামও না এখানে একটা মা ব্রহ্মময়ীর মন্দির আছে। হঠাৎ করে দেখলাম মা ব্রহ্মময়ীর মন্দির, তো আমারও মনে ওই জিনিসটা আসলো যে আমি একবার ঢুকে দেখি যে ব্রহ্মময়ী কোন মা, দেখলাম মা কালী রয়েছেন। তো আমার হাজবেন্ড বললেন যে চলো এখানেই পুজোটা আমরা দিয়ে দিই। মা তো সবাই এক, খালি আমি রূপটা আলাদা। ছোটবেলা থেকে তো আমরা একই পড়াশোনা করেছি যে ঈশ্বর সবসময় একই হয়, তো যেখানেই তুমি প্রার্থনা করবে তোমার প্রার্থনা আর রাজ্য হবেই। একটা কথা আমি বলতে চাই, আমি দক্ষিণেশ্বরী কালী মন্দির দেখেছি, মায়ের কাছে পুজো দিয়েছি। কালীঘাটে তো আমার প্রায় যাওয়া হতো ছোটোবেলা থেকে, সেখানেও গেছি, কিন্তু প্রার্থনার জায়গাটা বা ওরকম মানে শান্ত একটা পরিবেশ পাইনি যে দাঁড়িয়ে মাকে নমস্কার করে কিছু বলবো। তো এখানে আসার পর এই যে মায়ের মন্দিরের নামটা কি বললো আমি ভুলে গেছি, মা ব্রহ্মমের কাছে আসার পর হাত জোর করে যখন মায়ের কাছে কিছু বলছিলাম, মানে মন থেকে একটা সত্যিকার কিছু মানে আমি ব্যক্ত করতে পারছি না, যেন ভর ভর করে মন থেকে কথাটা চলে আসছে মানে মাইন্ডে, আর খুব ভালো লাগলো। এবার আই ডোন্ট থিঙ্ক যে এই ভাবটা আমি 2-3 ঘন্টা লাইন দিয়ে এক্সস্টেড হয়ে মাকে দেখে, আর আমার মনে হয় না ওরা এতটা দাঁড়াতেও দেবে। না না না, সব জায়গায় তাই। ওই আমি একটা ডালা নাও, পায়ে হ্যাঁ। ছোঁয়াও, চলে যাও। আমি একটা রিকোয়েস্ট করব যে ঠিক আছে মা সবাই আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা হাইপ তৈরি করে ওই তো, অপ্রয়োজনীয় ভিড় বাড়িয়ে লাইন তৈরি করিয়ে এতে কোনো লাভ নেই। কিন্তু মাকে তো কেউ দর্শন করতে পারছে না ভালোভাবে। মানে ব্যবসা করুন, কিন্তু সাধারণ মানুষকেও সুযোগ করে দিন। বহু দূর দূর থেকে মানুষরা আসে এরকম এক্সস্ট হওয়ার জন্য নয়, তাই না? সারাটা দিন কেটে যাবে শুধুমাত্র একজনের মানে একটা ঠাকুরের দর্শন করতে গিয়ে। এটা মানে আমরা দুবার ফেরত এসেছি, এরকম হয়তো কত লোক আমি দেখলাম না, কালকেও অনেকে ফেরত চলে গেছে লাইন থেকে, ওই লাইন থেকে বেরিয়ে চলে বড়মার লাইন থেকে বেরিয়ে এসে এই মন্দিরে এসে। একটু আগে একটা বাচ্চার রেকর্ডিং দেখলাম, ওরাও কিন্তু ডালাটা আমাদের সামনে দিয়েই নিয়ে ওরা লাইন দিতেই এসেছিল, কিন্তু যেহেতু একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসে, দেখুন মায়ের তো একটা শখ থাকে না, আমিও মা, সব মায়েরই একটা শখ থাকে, একটা কিছু আশা নিয়ে আসে, প্রার্থনা নিয়ে আসে। সেও হয়তো ভেবেছে যে এত সময় নষ্ট করলে বাচ্চাটার কষ্ট হবে। এই দায়িত্বগুলো তো আমরা ভুলতে পারি না, কিন্তু দেখছি তো জিনিসটা মানে ব্যবসায়িক দিক থেকে জিনিসটা এমন হয়ে গেছে যে মানুষকেই গ্রাহ্য করা হচ্ছে না। তাই হোক, সবের উপরে পুজো হয়েছে, ভালোভাবে হয়েছে, এবং দেখাও
নদীর পাড়ে। হ্যাঁ, এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি, তার সঙ্গে একটা নিষ্পাপ শিশুর মানে খিলখিলিয়ে হাসিটাও মানে একদম দিনটাকে পুরো সার্থক বানিয়ে দিয়েছে। আর মন্দিরের প্রাঙ্গণটা দেখো পরিষ্কার এবং শান্ত। যেখানে বলি দেওয়া হয় সেখানে লেখাই ছিল এখানে ধূপ আর মোমবাতি জ্বালাবেন না, কিন্তু লোকে ওখানেই গুজে গেছে ধূপ আর মোমবাতি। আমারও খেয়াল ছিল যে এখানে ঢোকার সময় একটা যাওয়া জায়গা আছে। চল চলো, পুজো আমাদের হয়ে গেছে, এবার আশা করছি বাড়ি ফেরার পালা। হ্যাঁ, ভাবছি ওখানে একবার যাই, চলো। খালি পায়ে যেতে হবে তোমাকে কিন্তু এখান থেকে। সে আমি জানি। এই বালা এরকম ছোট ছোট দোকান চারিদিকে রয়েছে, চারিদিকে রয়েছে এরকম টাইপের দোকান। সেখান থেকে মায়ের ফটো ফ্রেম, সোভেনিয়ার এসব জিনিস মানে যদি আসেন দিতে ইচ্ছা হয়। হ্যাঁ, এই দোকানগুলো যেগুলো আছে এগুলো চিপেস্ট হবে, মানে এটা একটু কম দামটা কম হবে। হ্যাঁ, এগুলো একটু কম দাম হবে, কারণ পাকা দোকান নয় তো। পাকা দোকান থেকে নিলে 10 কোটি টাকা বেশি সবসময় হবে আপনার। এটা হচ্ছে নৈহাটির সেই ফেরিঘাট, বিখ্যাত ফেরিঘাট। আমরা যদিও জুতো রেখে এসেছি তো, আমরা খালি পায়ে চলে এসেছি, কেন নাহলে আমাদেরকে প্রায় 300-400 মিটার আবার হেঁটে যেতে হতো, জুতো পরে তারপর আবার আসতে হতো। তো আমরা খালি পায়ে এখানে চলে এসেছি, কিছু করার নেই। যদিও এটা কংক্রিটের ফ্লোর, মাটিটা হলে ভালো হতো। এটা হচ্ছে ফেরিঘাট, খুব অপরিচ্ছন্ন, এটাই ভালো লাগে না। মানে আমাদের এখানে যে কেন এত অপরিচ্ছন্ন করে রাখে। ব্যবসা শুধু মন্দিরে হচ্ছে, আর অপরিচ্ছন্নতা দেখুন জলাশয়ে, দেখছেন? দেখুন, এই পার্কগুলোকে একটু বাঁধাতে পারে, এই জিনিসগুলোকে একটু সরিয়ে দিতে পারে, একটু বিউটিফিকেশন তো করতে পারে। সবসময় কি মানে ঘাট, গঙ্গার ঘাট, হাওড়ার ঘাট, ঘাট হলে কি নোংরা হতে হবে? আমি আপনারাই কমেন্টে বলুন। দেখিনি যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ এখনো দেখিনি একটাও ঘাট ওরকম হ্যাঁ, পরিষ্কার সেটাই আমি ভাবছি যে আমাকে কন্ট্রাডিক্ট করছে না। আমাদের কলকাতার মধ্যে কোনো ঘাট আমি দেখিনি পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ঘাটগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ওই গিরিবালা মন্দির, রাইট, একদম ঠিক। অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরের ঘাটগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ওগুলোর প্রাইভেটাইজেশন আছে, আর ওখানে মেনটেনেন্সটা খুব ভালো হয়, ওরা নিজেরা করে। কি হয়েছে? কিছু একটা ঝামেলা শুরু হয়েছে। কপাল ভালো, আমি একটা ভালো কাজে যাচ্ছি না, তোকে এখনো চক্কর করে দিবি, বুঝলি? কি হয়েছে? বাচ্চাটাকে ঠেলে ফেলে দিয়েছে। ওর কাছে পয়সা চেয়েছে বলে 2-3 বার ওই বাচ্চাটাকে গ্রিলের উপর দিয়ে তুলে এই রডের মধ্যে ফেলে দিয়েছে। এই মা, তাহলে বলেন ও এরকম চেহারা বানিয়েছে, ও আপনি শালা নিজে দেখি না না, এটা তো অন্যায়। এটা ঠিক না। আরে ওই উপরে আমরা দাঁড়িয়েছিলাম, ও লুয়ার উপর থেকে ফেলে দিয়েছে। আরে এটা তো অন্যায় জিনিস, এটা তো অপরাধ ভাই। এটা কেন ওর এত বড় চেহারা বানিয়েছে, মাথায় কোনো বুদ্ধি নেই। হাতে ঠেলা দিচ্ছে মানে মেয়েটাকে। তুমি খালি মেয়েটাকে আবার কথা পাওয়ার দেখাচ্ছি না না না, না ছেড়ে দাও, শান্ত ডাকো। কি করে বলেন তো? ওটা দেখেন দেখে আর যদি মাথায় লাগতো দেখো ভাই, দেখো দেখো, বুঝতে পেরেছি মেয়েটাকে বিরক্ত করেছে, তোমার মাথা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছি। আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি, সরিয়ে দেবে। বাচ্চা মানুষ তো। ফেলা উচিত, কাউকে বলবে ডাইরেক্টলি ফেলা উচিত। তুমি যেটা তুমি কি ভুল করেছো, ভুল করেছো তো ওটা ভালো করে ক্ষমাটা চাও, ওই সবার কাছে ভালো করে ক্ষমা চাও, বাচ্চাটাকেই চাও। বাচ্চাটা ভুল করেছে, বলছি ভুল করে, তুমি একটু বড় ভুল করেছো। বাট এটাও ঠিক না, কোনো মেয়ের গায়ে হাত দাও, এটা ঠিক বুঝতে পেরেছি। আরে বাবা, ও প্রাপ্তবয়স্ক মানুষ নয়, বাচ্চা হিসেবে একটু ভুল করা হতে পারে। না না, এটা কি হলো বলো তো? ওর না এটা ভয় চলে আসলো। হ্যাঁ,
বলছি ডাক্তারখানায় নিয়ে যাবো। দাঁড়া, আমি চিকিৎসা করে দিচ্ছি। ওখানটা লেগে গেছে বুকের কাছটাও। আপনারা চলুন, আপনাদের কেউ চলুন, ওনাদের সাথে চলুন, ডাক্তারের সাথে চিকিৎসা করুন, তারপর যান। বাচ্চা বাচ্চা ছেলে তো বেশ হ্যাঁ, বুঝে বেশি গেছি। জিম করলে যা হয় বেশি দেখে বেশি মাংসের আর ওনার গার্লফ্রেন্ড হিসেবে ওনার একটু আঁতে লেগেছে, উনি এই করে আরে দিয়েছেন। বাবা, ওটা তো না, ওটা ঠিক না। বাচ্চা ছেলে। আরে ওটা বড় কেউ হলে না। হ্যাঁ, আমি তো সেটাই বললাম। খুব জোর ওটা করে যেটা কেন তো করলি? বাচ্চা ছেলে, ডাকলাম। কত 10-11 দেখুন বছর দাদা, বয়স এটাকে হবে। সরিয়ে দিন, আপনাদের এখানকার ছেলে, আপনারা সরিয়ে দিন। এটা হচ্ছে একদম proper step। হ্যাঁ, এই বাজে কি করে কাজ করবে? ছোট বাচ্চা একটা বকা দিয়ে দূরে বাট সরিয়ে ওরকম ফেলে দেওয়া তো মানে যাচ্ছাতেই হয়ে যেত অবস্থা। বুক ছিঁড়ে গেছে বাবু মানে ওর। বাসের সব, হ্যাঁ, বুক ছিঁড়ে গেছে, ওর মানে বসে বুকটা গেছে। ছিঁড়ে গেছে ও। ওখানে বাস ফাস পড়ে আছে, যদি কিছু হয়ে যেত অঘটন। না না, 2 দিন বাদে তো বিয়ে করবে, যদি করতে হয় তখন বাচ্চা কাচ্চা তো হবে। বেরোলে টাচ লাগবেই, তাহলে ঘরে বসে থাকো। ওগুলো হবে না দিদি, বলা ভালো না। মায়ের স্থানে এনে ওরকম বাচ্চা ওগুলো দিবে না। ওগুলো নোংরামি করা বলতে। হ্যাঁ, মানে একটা কি বলবো, এ মানে লেগেছে পায়ে। একটা পবিত্র পবিত্র স্থানে এসে আমি একটা কথা বলতে চাই এখানে, যে স্থানটা তো পবিত্র। বিবাহিত লোক আসুক বা অবিবাহিত লোক আসুক, এখানে কিন্তু হিংসার কোনো জায়গা নেই। মন্দিরে দর্শন করার পরে এসে যদি এরকম ধরনের ঝগড়া, গালাগালি, খিস্তি আর এরকম ধরনের দুষ্কর্ম করে, এখানে কিন্তু কোনো প্রার্থনা এইভাবে গ্রাহ্য হয় না। এটা মানা যাচ্ছে না, এটা কেউ মানবে না। আমি মা বলে নয়, আমি মেয়ে বলেও নই, ও ছেলে বলেও নয়, এটা মানা যায় না। গরিব বাচ্চা যেই হোক, যেরকমই হোক, সব কিছুর একটা সলিউশন আছে। প্রপার একটা ব্যবহার, প্রপার একটা রেজলিউশন সব জায়গায় দরকার। সব কিছুর একটা সলিউশন আছে। তোমার শক্তি আছে বলে তুমি শক্তির প্রয়োগ ওইভাবে করো না। শক্তির প্রয়োগটা এই যে যেরকম ঝামেলাটা চলছিল, যদি, হ্যাঁ, আমি জানি না আমরা গেছি বলে সব শুভ হয়েছে না কিছু না, হয়তো ক্যামেরা দেখে সলিউশনটা দিলাম। কারণ ও হয়তো ক্যামেরাটা দেখে ও একটু ঠান্ডা হয়ে গেছে আর সরি টরি বলতে রাজি হয়েছে। আদারওয়াইজ সরিটা একদমই বলছিল না। ছেলেটার বাচ্চাটার অ্যাকচুয়ালি বুকের কাজটা হার্ডলি 10-12 বছর বয়স হবে ছেলেটার। বুকের কাজটা না চিড়ে গেছে এখানটা। এবার ওর হয়তো মা বাবা সেরকম কেউই নেই, খুবই গরিব, খেতেও পায় না হয়তো। এরকম করে মানেটা কি ভাই? ব্যবহারটা সবার উপরে, ব্যবহারটা শিখতে হবে। এখন বাজে 1:27, মোটামুটি হলো। নানা রকম অভিজ্ঞতা হলো আমাদের আজকে, কিছু ভালো, কিছু মন্দ, কিছু মিশ্র। বাট এখন দেখছি লাইনটা অনেকটা কমে এসছে। এইদিকে পিছন দিকে লাইনটা দেখুন, একদম মানে যতদূর লাইন টেনেছিল এখন হাফেরও হাফ হয়ে গেছে। আর শাঁ করে লাইন টানছে, মানে ঠাকুর দেখতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু হু করে লাইন টেনে নিচ্ছে। বন্ধের সময় না। আমরা এখন যাচ্ছি, জুতোগুলো যেখানে রাখা আছে সেখান থেকে জুতোগুলো আগে নিয়ে নেবো, নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। নিয়ে আসবে। এখনো মায়ের মুখ আমরা আজকে দেখতে পারলাম না, দুঃখের বিষয়। কিন্তু ঈশ্বর অনেক কিছু শেখালো, অনেক কিছু লোকদেরকে শেখালাম আমরাও, কারণ এটাই আমাদের ডিউটি, আমরা মনে করি অন্তত। প্রচুর ভিড়। নৈহাটি এখন আর সেই নৈহাটি নয়। মাকে দেখে নাও, মায়ের মন্দিরটা এরকমভাবে বানানো হয়েছে। এটা সম্ভবত 2023-এ, 22-এ না 23-এ এরকমই প্রতিষ্ঠিত। এই যে জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই যে বড় মায়ের মন্দির। কাকিমা বলছে আমি একটু ঢুকে একটু দেখবো মায়ের মুখটা। এরকম করলেই তো হতো, তারা যায় তো ভিড় হতো না। অ্যাকচুয়ালি এরকম ভাবে ঢুকতে দিলে তো বিজনেসটা হবে না, এটা বোঝার চেষ্টা করো তুমি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না। এইভাবে যদি ঢুকতে দেয় তাহলে বিজনেসটা হবে না। এখন গেছে গাড়ি আনতে, ওই যে ওখানে গাড়িটা রাখা। পার্কিংয়ের এখানে একটু সমস্যা কিন্তু আছে। হ্যাঁ, মানে 2 চাকা আনলে মোটামুটি এরকম অলিগলিতে আপনাকে রাখিয়ে দেবে, যেটা সেফ, অসুবিধা হবে না। কিন্তু 4 চাকা আনলে কিন্তু অসুবিধা আছে। 4 চাকার পার্কিং আমি কোথাও দেখলাম না, কারণ চতুর্দিকে লোকারণ্য। আদারওয়াইজ আপনাদেরকে স্টেশন থেকে টোটো ধরে এখানে আসতে হবে। যদি কোনো দূরপাল্লার লোক হন আপনারা, তাহলে আপনাদেরকে হয়তো টোটো রিজার্ভ করে এখানে আসতে হবে। একমাত্র টোটোওয়ালারাই আছে যারা লোকাল এরিয়াগুলো চেনে এবং আপনাদেরকে ঠিকঠাকভাবে ঘুরিয়ে দিতে পারবে, সঠিক টাইমে পৌঁছে দিতে পারবে। আসো। হ্যাঁ,
নৈহাটির বড়মার ব্লগ এখানেই আমরা শেষ করছি। এবার আমাদের যেতে হবে বারাসাত, ব্যাক টু বারাসাত, আমাদের নিজস্ব গন্তব্যস্থল। আবার একদিন আসার চেষ্টা আছে। ওই যে আপনাদের এখন বাজে 1:41, আমাদের যেতে হার্ডলি ঘন্টাখানেক মতো লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে। তো একদিন আবার আসবো, ইচ্ছা আছে। সেই দিনটা যা আমি এখানকার পরিস্থিতি দেখলাম, দুপুরের দিকটা যখন মন্দিরটা বন্ধ হয়ে যায় তখন ওরা অনেক তাড়াতাড়ি লাইনটা ছেড়ে দেয়, এবং তখন যদি আসেন তাহলে খুব শর্টে লাইন পাবেন এবং তাড়াতাড়ি করে আপনি পুজো মানে ওই দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। এটা একটা সুবিধা আছে। তো আমরা যদি পরবর্তীকালে আসি তাহলে ওইভাবেই আসবো, দুপুরের দিকে আসবো যাতে দর্শনটা হয়ে যায় বা বিকেলে দর্শন হবে। আমরা দুবার নৈহাটি এসে ফিরে গিয়েছিলাম, যেন মা আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। অবশেষে 1 মাস পরে সরস্বতী পুজোর দিন বড়মার দর্শন পেলাম। এ এক অপার অনুভূতি, যেন মা নিজেই আমাদের ডাক দিয়েছিলেন, আমাদের অপেক্ষার পূর্ণতা এনে দিয়েছিলেন। যদি আপনারাও এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে এমন আরও আধ্যাত্মিক কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বড়মার আশীর্বাদে আপনার জীবন হোক শান্তি ও সুখে পরিপূর্ণ। আবার দেখা হবে নতুন এক যাত্রায়, নতুন এক গল্পে। জয় বড়মা।